This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। বাংলার মানুষের আবেগের কাছে আমি বলবো, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনারাও আশায় ছিলেন আজকে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি 2 ঘন্টা বসে আছি, আমি 3 দিন ধরে বসে আছি। মিটিং ডেকে মিটিং এ আসবে বলে নভেম্বর গেট থেকেও যারা এলেন না তাদের আমি আবার ক্ষমা করে দিলাম। But I am sorry, I apologize to the people. I apologize to the people of this country and the world people who are supporting them. এই ছবিটা ভোটের সময় ছাড়া অন্য কখনো দেখেছেন? করজোড়ে মুখ্যমন্ত্রী হাজির জনগণের দরবারে একজন বয়োজ্যেষ্ঠার আবেগ নিয়ে। আর শুধু বাংলা নয়, শুধু দেশ নয়, গোটা বিশ্বের মানুষের কাছে তিনি ক্ষমা চাইছেন। আবেগটা কোন লেভেলে বুঝতে পারছেন? আর নিজে জনগণের সামনে এইভাবে হাত জোর করে দাঁড়িয়ে জনতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন ওই জুনিয়র ডাক্তারদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে যাদের আজ বৈঠক হওয়ার কথা ছিল, তাই না? তাদের মধ্যে কয়েকজন বৈঠকে রাজি থাকলেও 2-1 জন নাকি রাজি ছিল না। ওই 2-1 জনের সঙ্গে নাকি বাইরের কিছু লোকের কথাবার্তা হচ্ছিল এবং সেই বাইরের লোকেদের কথায় তারা বৈঠকটা হতে দিলেন না। এ কথাটাও তো আজ মুখ্যমন্ত্রী বলে দিলেন। দেখুন, রাজনীতিকদের চোখে যে অরাজনৈতিক বলে কিছু হয় না, আর রাজনীতির বিরুদ্ধে অরাজনৈতিক যুদ্ধ বলে যে কিছু হয় না, এটা কি আজ টের পেলেন জুনিয়র ডাক্তাররা? কারণ রাজনীতি ওই রংহীন আন্দোলনেও কিন্তু ঠিক রং খুঁজে পেয়ে যায়। একদিকে তার নিজের জন্য আর নিজের সরকারের জন্য সেন্টিমেন্টাল কার্ড খেললেন, আর অন্যদিকে জুনিয়র ডাক্তারদের জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করলেন। ভাগ, যত বিভাগ করে দেবেন তত শাসন করতে সুবিধা হবে। ভাগাভাগির সেই ব্রিটিশ আমলের তত্ত্ব, যাবতীয় অস্ত্র আজ কিন্তু প্রয়োগ করে দিলেন মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারীদের ওই সাধারণ মানুষের এজলাসে অ্যাকচুয়ালি দাঁড় করালেন। তাদের কোথাও গিয়ে আসামির কাঠগড়ায় তুলে দিলেন। বয়োজ্যেষ্ঠার আবেগ দিয়ে জুনিয়র ডাক্তারদের মোটামুটি আজ গণশত্রুর পর্যায়ে নিয়ে গেলেন। ধৈর্য ধরবো, কিন্তু আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন। আমার এটুকু আহ্বান থাকবে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক গ্রুপ এসেছিলেন, অনেকে আলোচনা করতে আগ্রহী ছিলেন, কিন্তু 2-3টে গ্রুপ বলবো না, 2-3 জন বাইরে থেকে ইনস্ট্রাকশন আসছিল। তারা ইনস্ট্রাকশন দিচ্ছে নেগোশিয়েট করবে না, মিটিং এ যাবে না। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ টু দ্য পিপল অফ মাই স্টেট এন্ড আদার স্টেট। ইট নেভার হ্যাপেন্স এনিওয়্যার। এটাকে ডিভাইড অ্যান্ড রুল ছাড়া আর কি বলবেন বলুন তো? আন্দোলনকারীদের মধ্যে বিভাজন চেষ্টা এটা কি নয়? দেখুন, আন্দোলন যতই অরাজনৈতিক হোক, এই জুনিয়র ডাক্তারদের উল্টো দিকে যারা রয়েছেন তারা তো অ্যাকচুয়ালি রাজনীতির মানুষ। প্রশাসনিক পদে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বা চন্দ্রিমা ভট্টাচার্য এরা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। ফলে এই খেলার যা নিয়ম, সেই নিয়মেই তো জুনিয়র ডাক্তারদের খেলতে হবে। যদি না খেলেন, ওই তাদের গণশত্রু হয়ে পড়ার একটা চান্স আছে। কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছেন না বলে লক্ষ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া যাচ্ছে না, অসংখ্য মানুষ চিকিৎসা পাচ্ছেন না, 23 জনকে প্রাণ হারাতে হয়েছে। ফলে অচলাবস্থা যদি চলতে থাকে, এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে ওই জুনিয়র ডাক্তারদের সংগঠিতভাবে কেউ যদি মানুষের সামনে, মানুষের চোখে ভিলেন বলে প্রতিষ্ঠিত করতে চান, দেখাতে চান, সেটা একবার করে দিতে পারলেই তো কাজটা সহজ হয়ে যায়। কারণ এই জুনিয়র ডাক্তারদের সব থেকে বড় শক্তি তাদের মনের জোর, ঠিক, কিন্তু আসল জোর এই মুহূর্তে যেটা তাদের মধ্যে ক্রমাগত সঞ্চারিত হয়ে চলেছে, সেটা তো সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের প্রতিবাদ, সাধারণ মানুষের সমর্থন। সেইটাকে যদি একবার একটু সরিয়ে দেওয়া যায়। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও। আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা, খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব। ডুবছে ওরা, ডুবছে দেখো, আসল মারি লাজবাব।
যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। রাজনীতি তো সে কথাই বলে, এই ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশরা যে তৈরি করেছিল সেটাও তো এক ধরনের রাজনীতি ছিল। প্রথমে ডাক্তারদের নিজেদের মধ্যে বিভাজন করে দাও, আর তারপর সাধারণ মানুষের সাথে ডাক্তারের বিভাজন করে দাও, তাহলে হাতে পড়ে রইল কি? টুকরো টুকরো কতগুলো ফ্র্যাকশন, যেগুলোর যে কোনো সময় নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দেবে, আর কাউকে কিচ্ছু করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ বলেছেন ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় 27 জনের প্রাণ গেছে এখন পর্যন্ত। বাড়িতে কতজন মারা গেছেন সেটার তালিকা তৈরি করতে বলেছেন। এমনকি জুনিয়র ডাক্তাররা কাজ না করায় সরকারি হাসপাতালে হার্ট অপারেশন করা হচ্ছে না বলেও তো মুখ্যমন্ত্রী বললেন। দেখুন, আমাদের রাজ্যে জুনিয়র ডাক্তারের সংখ্যা হচ্ছে 7,500-এর মতো, আর সিনিয়র ডাক্তার আর সব কিছু মিলিয়ে মানে এই জুনিয়র ছাড়া সিনিয়রের সংখ্যা প্রায় 90,000-এর কাছাকাছি। এবার 7,500 ডাক্তার কর্মবিরতিতে গেছেন, তাতেই 27 জনের প্রাণ গেছে, আর 7 লক্ষ মানুষ চিকিৎসা পায়নি। মানে আমাদের এই বাচ্চা ছেলেগুলোই কি পরিমাণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভাবতে পারছেন? অথচ খেয়াল করে দেখুন, এটা ওদের পড়ার অঙ্গ। আমরা জানি, যারা নর্মালি সায়েন্স টাইন্স পড়েছেন তারাও জানেন যে দুটো পার্ট থাকে সায়েন্স, একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল। এই ডাক্তারদের প্র্যাকটিক্যাল হচ্ছে এই ইন্টার্নশিপ বাই জুনিয়র ডাক্তার হিসেবে যারা পিজিটি ট্রেনিং, তাদের ওই ওয়ার্ডে ডিউটি দেওয়াটা, তার জন্য তারা একটা স্টাইপেন্ড পান, মাইনে নয় কিন্তু, চাকরি নয়, সেটা তো স্টুডেন্ট সেই অর্থে। তার বদলে মানে ছাত্রাবস্থাতেই তারা এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজ করে দেন, এত বড় একটা দায়িত্ব পালন করেন, এটা আমরা জানতে পারতাম যদি মুখ্যমন্ত্রী আজকে না বলতেন। এটা ঠিক, দেখুন ডাক্তারদের পড়াতে অনেক টাকা খরচ হয় আপনার আমার, কারণ সরকার প্রচুর টাকা নাকি ভর্তুকি দেয়, ভর্তুকি তো দেয়। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। ফলে আমাদের টাকা খরচ হচ্ছে ডাক্তার তৈরি করতে। এবার এটারই অনেকের মনে না হয়তো সংশয় থাকতো যে আমাদের টাকায় পড়াশুনো করানো হচ্ছে, এদের পেছনে এত টাকা ঢালা হচ্ছে, এরা কি করে এরকম ইচ্ছে মতো আন্দোলন করতে পারেন বা না পারেন, আমরা তার বদলে কি পাচ্ছি? এবার কি পাচ্ছি সেটা মানে অনেকেই এর আগে প্রশ্ন যে তুলতেন, এত টাকা এদের পেছনে কেন খরচা দিচ্ছি। ভাগ্যিস সরকার পরিসংখ্যান দিল, তাই আমরা জানতে পারলাম যে আমরা কত কি পাচ্ছি। এটাও তো জানতে পারলাম যে আমাদের রাজ্যের হার্ট অপারেশনগুলো জুনিয়র ডাক্তাররাই পারেন, তারাই করেন। এটা কি আপনারা আগে জানতেন? এবার বুঝতে পারছেন আমাদের টাকা কত সঠিক উপায়ে খরচ হয়। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন এবং 7 লক্ষ ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1,500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলে ইসরার। এবার দেখুন, চিকিৎসা না পেয়ে রাজ্যের মানুষ মারা যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে বলে এই পাহাড় থেকে সাগরে অসংখ্য মানুষ তারা সাফার করছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না। এই কথাগুলো আজ তো বললেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে তিনি আরেকটা কাজ করেছেন, এটার সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন নিজেকে। চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মনের যখন মন। খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। নিজেকে বাজি ধরেছেন। কিভাবে আস্তে আস্তে জিনিসগুলো তাদের সামনে দাঁড়াচ্ছে, এই জুনিয়র ডাক্তাররা কি বুঝতে পারছেন কিভাবে তাদের আস্তে আস্তে ঘিরে ফেলা হচ্ছে? মুখ্যমন্ত্রী প্রথমে তাদের জনগণের সামনে দাঁড় করিয়ে দিলেন, তাদের জনগণের সেবা করা তাদের কাজ, জনগণের টাকায় তারা ডাক্তার হচ্ছেন, কত গুরুত্বপূর্ণ কাজ করেন এটা যেরকম বলে দিচ্ছেন, বলে দিয়ে তারা সেই দায়িত্ব পালনটা করছেন না সেটাও বলে দিলেন। তার জন্য জনগণের সমস্যা হচ্ছে। ফলে এই জনগণ কি করে তাদের আর এইভাবে সমর্থন করবে, এই জায়গাটা খুলে দিলেন তিনি। এবার তার পাশাপাশি এ পাশে নিজেকে দাঁড় করালেন। তিনি তো তার ইমেজ আকাশ ছোঁয়া এ রাজ্যে।
তিনি তো প্রত্যেকবার আমরা দেখেছিলাম যে ওই ভোটের সময় তিনি প্রয়োজনে বলেছেন যে আমি নিজে 294টা আসনের প্রার্থী, আমি দাঁড়িয়ে আছি ভেবে ভোট দিন। লোকসভা ভোটের সময় বলেছেন। এর কারণ কি? কারণ তিনি জানেন এ রাজ্যে একটা মমতামুখী আবেগ আছে, সেই আবেগটাকে ভোটের সময় সব আসনে তিনি প্রার্থী বলে আসলে দলমুখী করতে চেয়েছিলেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে তিনি জানেন আবেগটা কোনোভাবে অন্য উল্টোমুখী যাচ্ছে, তাই জন্য এই মুহূর্তে তার তাগিদ হচ্ছে আবেগটাকে নিজমুখী করা। এবার এই আবেগ যদি একবার তার দিকে আসতে শুরু করে তাহলে তো সায়েন্সের নিয়ম আর কি, একদিকে টানলে আর একদিক থেকে সরবে তো বটেই। অর্থাৎ তার দিকে যদি আবেগগুলো জনমানস থেকে চলে আসে তাহলে ডাক্তারদের জন্য কি পড়ে থাকবে? তাদের হাতে তো থাকবে পেন্সিল। তাই আজকে তিনি এত বড় একটা জায়গায় ফের একবার, যখনই তিনি সমস্যায় পড়েন, যেভাবে ভোটের বাজারে নিজেকে বাজি ধরেন, এবারও কোথাও গিয়ে হয়তো তিনি মনে করেছেন যে একটা সংকট তৈরি হচ্ছে, তাই ফের একবার নিজেকে বাজি রেখেছেন। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। এবার বুঝতে পারছেন আবেগটা কোন জায়গায় পৌঁছে গেল। ওই আন্দোলনের মধ্যে রাজনৈতিক রং রয়েছে, এটা মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে দিলেন। ফলে আন্দোলন থেকে তারা সরে এলো, ডাক্তারদের সঙ্গে তো গোটা ব্যাপারটাকে জুড়ে দিলেন, তাদের দায়ী করে দিলেন, সাধারণ মানুষের কোথাও গিয়ে সাফার করার জন্য তাদের দায়ী করে দিলেন। ফলে তাদের থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হলো, এবং কত বড় আত্মত্যাগ সাধারণ মানুষের জন্য তিনি করতে তৈরি সেটা তো মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন। সেজন্যই বললেন যে তিনি দায়িত্ব ছাড়তে তৈরি সাধারণ মানুষের জন্য। এত বড় আত্মত্যাগ ভাবা যায়? কিন্তু তার সঙ্গে আরেকটা লাইন যোগ করেছেন। সে লাইনটার মানে হচ্ছে, যেখানে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে যদি এই যে পরিবারগুলো মানুষের, সাধারণ মানুষের পরিবার, তারা যদি কোনোভাবে সাফার করে, তারা যদি ভুক্তভোগী হয়, তারা যদি পরিষেবা না পেয়ে তারা যদি এবার বিক্ষুব্ধ হয়ে ওঠে, মানে বিক্ষুব্ধ হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার একটা সুযোগ রয়েছে, এবং তারা যদি সরকারের কাছে এসে কৈফিয়ত চায়, এবার সরকার মানেই তো দলের ওপর একটা তখন কোথাও গিয়ে একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যাবে তাদের কাছে কৈফিয়ত দেওয়ার। এবার সাধারণ মানুষ যখন দেখবেন, মানে সাধারণ মানুষকে এই বার্তাটা তো পৌঁছে দেওয়া গেল যে কেউ কেউ প্রতিবাদ করার জন্য তাদের এইভাবে ভোগাচ্ছেন, এই ভোগান্তির জন্য তাহলে কিন্তু দলেরও একটা প্রতিবাদ করার পরিস্থিতি তৈরি হচ্ছে। পরিস্থিতি কি একটা তৈরি অলরেডি হয়ে যায়নি? জুনিয়র ডাক্তাররা বুঝছেন কি এখনও বুঝতে পারছেন না, বা পরে বুঝবেন সেটা তো পরের কথা। পরিস্থিতি কিন্তু তৈরি করার সমস্ত ব্যবস্থা করে ফেলা হয়েছে, এবং ইতিমধ্যেই আমরা একবার দেখলাম কোথাও হুমায়ুন কবির, কোথাও আজকে দেখলাম সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু ইঙ্গিতগুলো দিতে শুরু করেছেন ঠিক কীরকমভাবে
ডাক্তারদের বিরুদ্ধে প্রতিবাদটা হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভ খুনের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপরাধী ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভে মারা যাওয়ার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভে মারা যাওয়ার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিক্ষোভে মারা যাওয়ার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি ডাক্তার খুনি ডাক্তারদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমাদের মানুষগুলা যখন পরিষেবা পাচ্ছে না, আমরা কি চুপচাপ বসে থাকবো? আমরা এমন একটা সময় আসবে, আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে। আমলাদের একটা অংশ যেভাবে আমাদের সরকারি দলকে ভুল পথে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে চলছেন, তাতে আমরা পাবলিকের কাছে আমাদের অনেক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে ক্ষেত্রটা পরিস্থিতিটা আস্তে আস্তে অন্যদিকে ঘোরানোর কাজটা শুরু হয়ে গেছে। দায়িত্ব নিয়ে নিয়েছেন, সত্যিই তো তাদের একটা দায়িত্ব আছে। সাধারণ মানুষ ভুক্তভোগী হলে তাদের কাদের জন্য ভুক্তভোগী হতে হচ্ছে সেটা তো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব একটা শাসক দলের থাকে, তাই জন্যই তারা করছেন। এবং দেখুন গোটা জায়গাটায় যদি ডাক্তারদেরই অ্যাকচুয়ালি খুনি বলে দেখিয়ে দেওয়া যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তো আইনের ভাষাটা ভীষণ ভালো জানেন, কিন্তু ওনার মুখ থেকে স্লোগানটা বেরোচ্ছে খুনি ডাক্তারদের বিচার চাই। এবার হতেই পারে যে তিনি জুনিয়র ডাক্তারদের কথা বলছেন না, উনি সেই ডাক্তারদের কথা বলছেন যে যারা তিলোত্তমার ধর্ষণ বা হত্যার জন্য দায়ী। কিন্তু তাহলে তো আবার এই সঞ্জয় রায় সে তো বেনিফিট অফ ডাউট পেয়ে যায়। ফলে এসব নিয়ে লোকে যত দ্বন্দ্বের মধ্যে থাকুক তাতে তাদের খুব একটা কিছু এসে যায় না, কারণ আরেকটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন, শুধু এই ডাক্তাররা নয় তাদের সহযোগীদের বিরুদ্ধেও তারা কিন্তু নামছেন, তাদেরও নির্দিষ্ট করে তাদের বিচার চাইছেন। অর্থাৎ যারা যারা প্রতিবাদী হচ্ছেন তাদের সববার বিচার চাইছেন কল্যাণবাবু। অসাধারণ, কিন্তু এটা সবার জন্য একটা সতর্ক বার্তা, নজর রাখছেন এবং বলেছেন ওই অভিনেতা অভিনেত্রীরা যারা এই ডাক্তারদের জন্য গলা ফাটাচ্ছেন, পাশে থাকছেন, তাদের বিচার চাই। এটা জাস্ট একটা ইনস্ট্যান্স আর কি, বুঝিয়ে দিয়েছেন ওই অভিনেতা অভিনেত্রী বলে, ওরা বিখ্যাত বলে তাদের আলাদা করে নামটা বলেছেন। মানে ওদের দিয়ে শুরু, তারপরে বাকি সবারই বিচার হবে। তার মানে যারা যারা প্রতিবাদী হয়েছেন, মানে প্রতিবাদী হওয়া মানা আর কি, এটা খুব পরিষ্কার। এটা 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 আস্তে আস্তে সবাই বুঝবেন। আমার ধারণা এই জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই বলে দিয়েছেন যে ওদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার মতো একটা পরিস্থিতি ওরা তৈরি করে ফেলেছেন। ওদের বিরুদ্ধে এসমা ব্যবহার করতে পারত রাজ্য, কিন্তু করবে না। ইউপিতে 6 মাস আটকাট করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করবো না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধান আছে হাতে, খেতে পারি, যেতে পারি, কিন্তু কেন যাব, ওরকম ব্যাপার আর কি। এইরকম একটা পরিস্থিতি। বাট জুনিয়র ডাক্তারদের পরিস্থিতিটা বুঝে একটা নিজেদের পরবর্তী যে কর্মপদ্ধতি সেটা স্থির করতে হবে। আপন বুঝ তো পাগলেও বোঝে, এটা কি কোথাও গিয়ে কাউকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা? জানি না, কিন্তু আস্তে আস্তে ডাক্তাররা বুঝতে পারবেন। তারা সাধারণ মানুষকেও তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রতিবাদী হওয়াটাও তো সহজ নয়। এই যে গোটা পরিস্থিতিটা তৈরি হলো, এটা কেন তৈরি হলো? এটা তৈরি হচ্ছে একটা বৈঠককে কেন্দ্র করে। আজকে এতগুলো বিষয় পরপর হয়ে গেছে। নবান্নে সরকারের ডাকা বৈঠকে যোগ দিতে গেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার সেটা নিয়ে এই কদিন ধরে কি টানা পড়েন, যাবেন কি যাবেন না। গতকাল এক প্রস্ত চিঠি চালাচালি হলো,
তারপর আজকে যাবেন বলে ঠিক হয়েছে। কিন্তু গেলে কজন যাবেন? 15 জন না 30 জন? ডাক্তাররা বললেন 30 জন। তো আলটিমেটলি ডাক্তাররা 30 জনেই গেলেন, 32 জন গেলেন। তাতেও রাজি হয়ে গেল রাজ্য সরকার। কতটা রাজ্য সরকারের গোটা বিষয়টা নিয়ে সদিচ্ছা আছে সেটার প্রমাণ রাজ্য সরকার দিয়ে দিলেন। কিন্তু গোলমাল বাঁধলো লাইভ স্ট্রিমিং নিয়ে। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু সরকার তাতে রাজি হয়নি। মুখ্য সচিব বা ডিজি সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে বিচারাধীন বিষয় নিয়ে যে বৈঠকগুলো রয়েছে তার লাইভ টেলিকাস্ট এটা সম্ভব নয়। এটা নিয়েও তাদের একটা বক্তব্য এইটুকুনি আর কি। মানে এটা যদিও কেউ জিজ্ঞেস করেনি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন মামলা, মানে সেখানে তো মামলাই চলে, পুরোটাই বিচারই হয়, সেগুলো কি করে লাইভ স্ট্রিম হয়, ওটা হয়তো বলবেন যেটা অনুমতি দেওয়া হয় বলে সেই জন্য হয়েছে। ঠিক কোর্টের আলাদা করে এরকম এখতিয়ার তো থাকে, তারা নিজেরা সতর্ক থাকছেন, এটা তো ঠিক আছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের এটা কি জানানো হয়েছিল যে তারা যেটা বলছিলেন রেকর্ডিং করা হবে, সেটা দু তরফেই প্রয়োজনে রেকর্ডিং করতে পারে? এটাই তো একটা, যখন একটা তুল্যমূল্য আস্থার একটা মাপকাঠি থাকে আর কি, তখন তো দু তরফ থেকেই একটু আস্থাটা তৈরি হওয়া উচিত, তাই না? ডাক্তাররা তো বললেন যে তাদের কাছে এরকম কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দেয়নি। রাজ্য তাদের সাথে খোলা মনে কথা বলতে চায়, অভাব অভিযোগ শুনতে চায়, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চায়, এটা তারা শুনেছিলেন, এই জন্য তারা খোলা মনে বৈঠক করতে এসছেন। আর রাজ্য কি বলল? রাজ্য এই কাজগুলো করতে চায় এটা জানার পরেও জুনিয়র ডাক্তাররা বৈঠক করলেন না। মুখ্যমন্ত্রী তাদের জন্য 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করে রইলেন, এমনকি 32 জন ডাক্তারকে বৈঠকে থাকার অনুমতি দিলেন। যা যা বলেছেন সবই তো মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও যে বৈঠকটা হলো না তার দায় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি সবাই ওই জুনিয়র ডাক্তারদেরই ঘাড়ে চাপিয়ে দিলেন। জুনিয়র ডাক্তারদের এর জবাবে কিছু বলার আছে? দেখুন, তারা বলছেন যে যুক্তি দিয়ে লাইভ স্ট্রিমিংটা রাজ্য সরকার আটকালো, সেই বিচারাধীন বিষয় যদি হয় ব্যাপারটা, তাহলে এই বৈঠকে তাই নিয়ে কি করে আলোচনা হবে? এটা তো এখন পাল্টা যুক্তি। এটাও তো সত্যি যে বিষয়টা বিচারাধীন বলে আর কারুর শোনার কোথাও গিয়ে সেটা অধিকার নেই। অ্যাটলিস্ট 32 জন এক জায়গায় হাজির হচ্ছেন, তারা কি করে গোটা ব্যাপারটা নিয়ে সরকারের সাথে আলোচনা, মানে তো এটা সরকারি বিষয়, অফিসিয়াল, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন। পয়েন্ট দেখুন, যে রাজ্য সরকারের আমলে প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, অন ক্যামেরা মুখ্যমন্ত্রী, আমলা, আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী, জনপ্রতিনিধি একদম ধরে ধরে ভুল ধরেন, ধমক দেন। এবং সবথেকে বড় কথা, যে সরকার এই জুনিয়র ডাক্তারদের কোথাও গিয়ে অভ্যেসটা খারাপ করে দিয়েছেন অতীত এনআরএস টেনআরএসে তাদের সাথে বৈঠকের লাইভ স্ট্রিমিং করে দিয়ে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সেই সরকার কেন লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি করলো, এই প্রশ্নটা তোলার সুযোগ জুনিয়র ডাক্তারদের হাতে রয়েছে। কিন্তু ওই তাদের পরিষ্কার করে বলা হয়নি, এই যুক্তিটাই তারা তুলে ধরছেন এখন। লাইভ স্ট্রিম হলো না বলে কিন্তু মোদ্দা কথা আজকে বৈঠক ভেঙে গেল। একটা যুক্তি যুদ্ধ হলো, একটা শর্ত যুদ্ধ হলো, হয়ে ফাইনালি সিদ্ধান্ত হলো যে হবে না। এবার মুখ্যমন্ত্রী একা বসে রইলেন, তাদের জন্য অপেক্ষা করলেন। সেই ছবি গোটা দুনিয়ার সামনে পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 10 মিনিট ধরে ওয়েট করছেন। বয়োজ্যেষ্ঠ মুখ্যমন্ত্রী, এই জুনিয়র ডাক্তাররা তাকে একটা সৌজন্য দেখালো না। আবার উল্টো দিকে জুনিয়র ডাক্তাররা বললেন যে তারা পৌঁছে গেছেন নবান্নে গিয়ে তারা মোটামুটি অবস্থানও করে ফেললেন। মানে ভাবুন, যে নবান্নে ইতিপূর্বে বিভিন্ন অভিযান করে টোরে রাজনৈতিক দলগুলো তার ত্রিসীমানায় পৌঁছতে পারেনি, এই জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই নবান্নের মধ্যে ঢুকে পড়ে বসলেন, বৈঠক করলেন। এবং একটা সময় পর্যন্ত আমরাও অপেক্ষা করছি রাজ্য সরকার একটা সদিচ্ছা দেখাবে, আলটিমেটলি মেনে নেবে আমাদের দাবি, তাহলেই তো আমরা বুঝতে পারি। একটা ছোট্ট লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপার তো,
যদি খোলাখুলি কথাই বলা হয়, খোলা মনের কথাই হয়, তো সবার শুনতে আপত্তি কি? আমাদের এত বন্ধু, এত সতীর্থ বিভিন্ন জায়গায় রয়েছেন, তারাও তো জানতে চাইবেন। এবার কি বলবেন? গোটা বিষয়টা কি দুপক্ষের জন্যই উইন উইন সিচুয়েশন, নাকি আলটিমেটলি কারুর হাতেই পেন্সিল ছাড়া কিছু রইল না? এটা এখন নয়, কিছুদিন পর বোঝা যাবে। মুখ্যমন্ত্রী আজ কিন্তু বলেছেন যে আগে দুদিন এই ছোট ছোট ছেলে মেয়েগুলো বৈঠকে না আসায় তাদের ক্ষমা করে দিয়েছিলেন, ভেবেছিলেন না জুনিয়র ডাক্তাররা খোলা মনে কথা বলবে, জুনিয়র ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু সেটা আর হলো না। মানে কোথাও গিয়ে একটা বয়োজ্যেষ্ঠার আবেগ এবং আক্ষেপ এবং খারাপ লাগা মানুষ হয়নি, এই ব্যাপারটাও পরিষ্কার হয়ে গেল। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে নোওয়্যার ইট ইজ ডান লাইভ, কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। আমরা ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা? ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি। দেখুন, এই চিকিৎসকরাও কিন্তু এই যাবতীয় টানাপোড়েনের মধ্যে আরও একটা নাটকীয় কাণ্ড করে ফেলেছেন, চট করে নজরে আসেনি আমাদের। হয়তো সবাই আমরা ওই কতক্ষণ কে ওয়েট করছেন, একা মুখ্যমন্ত্রী বসে আছেন, এই সমস্ত দিকেই নজর রাখছিলাম, বৈঠকটা হলো কিনা সেদিকে নজর রাখছিলাম। কিন্তু তার মধ্যে একটা কাণ্ড করে ফেলেছেন, রাজনীতিকে এই জুনিয়র ডাক্তাররা কিন্তু টেক্কা দিয়ে গেলেন, জানেন তো। এর আগে বিজেপি বা বামেরা নবান্ন অভিযান করে নবান্নের ধারে কাছে পৌঁছতে পারেননি, কিন্তু এই জুনিয়র ডাক্তাররা তাদের লড়াইটা একদম নবান্নের ভেতরে নিয়ে গিয়ে ফেললেন। নবান্নে পৌঁছলেন, সেখানেই অবস্থানে বসলেন, সেখানেই বৈঠক করলেন, এবং মুখ্যমন্ত্রী তাদের বৈঠক ভেস্তে দেওয়ার দায়টা তাদের ওপর চাপিয়ে দেওয়ার পরেও তারা উল্টে বসে রইলেন সেখানে বৈঠক করার জন্য। বললেন এবং পাল্টা বললেন যে তাদের ধারণা আলোচনার মাধ্যমেই কিন্তু যাবতীয় সমাধান বেরিয়ে আসবে, এবং মুখ্যমন্ত্রী তাদের শুভবুদ্ধির কথা বলছিলেন। তারাও বললেন যে তারা আশা করেন যে সরকার তার সদিচ্ছা প্রকাশ করবে এবং আলোচনায় বসবে, সুতরাং তারা ওয়েট করছেন। ভাবুন তো, দুপক্ষই তারা নিজেদের জায়গায় অনড় থাকলেও কেউ ভাবলেন দায়টা এদের ওপর চাপিয়ে দেওয়া হলো, আর কেউ হয়তো ভাবলেন ওই লড়াইটা ওই কোর্টে নিয়ে গিয়ে ফেলা গেল। কে জিতলো? অমীমাংসিত হয়ে রইল কি গোটা ব্যাপারটা। তাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকেন, তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের 1 থেকে 5 প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে। আমরা এখনও সেই আশা রাখছি, এই বিল্ডিংটা, এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে বলেই আমরা এখনো অপেক্ষা করছি, এবং আমরা আরও অপেক্ষা করব। আমি তো কারোর বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে কিছু মানে শুধরাতে, মিড কোর্স কারেকশন না, তো ওইটাই লিখেছে। এখনও বলবো, তখনও বলবো। যে ডিসকাশনটাই ধরুন, এটা তো প্রায় 20 দিন আগে স্টার্ট করা যেত, তখন এত হার্ড স্ট্যান্ড থাকতো না দুটো দিকে, এটা আমার বিশ্বাস। প্রশাসনও তো একটা রোল আছে রে বাবা, সব শুধু রাজনীতির উপর ছেড়ে দিলে হয় নাকি? প্রশাসনে ওরা এগোলো না কেন? জহর সরকার 8 তারিখ ঘোষণা করেছিলেন তিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিতে চান। তৃণমূল কংগ্রেস তো বটেই, রাজনীতিটাও ছাড়তে চান। মুখ্যমন্ত্রীর ফোনেও নিজের মত বদলাননি, এবং সেই অর্থে নিজেকে একটু ব্যতিক্রমী প্রমাণ করেছিলেন। নর্মালি লোকজন দল ঠল পাল্টায় আজকাল, কিন্তু নিজেদের এই যে পথটা আছে সেটা ছাড়ে না আর কি। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।
তিনি সবটা ছেড়েছেন। আজ সংসদে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা করে এসছেন। কিন্তু তিনি যে প্রশ্নটা তুলে দিলেন সেই প্রশ্নটা কিন্তু আবার কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না। প্রাক্তন আমলা তো, তাই জন্যে তিনি জানেন যে কোন জায়গাটায় কিভাবে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া উচিত, অথবা কোন কোন জায়গায় প্রশাসন ব্যবস্থা নেয় না, সেটাই তো পরিষ্কার করে দিলেন। তৃণমূলের এই গোটা বিষয়টা, সেটা যে দলের ব্যাপারটা আলাদা কিন্তু প্রশাসনের ব্যাপারটা আলাদা। প্রশাসনকে যে আরও আগে তাদের এই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত ছিল, সেটাই কি তিনি বলে দিলেন না খুব স্পষ্ট ভাষায়? এবার এটা যদি আপনি একজন মানে দুধে আমলার বক্তব্য বলে ধরেন, তাহলে তো আপনাকে এটাও ধরতে হবে যে কোথাও গিয়ে দায়টা তিনি আবার উল্টো দিকে সরকারের ওপরেও চাপিয়ে দিতে ছাড়লেন না। এবার দায় কি শুধু সরকারের, সিবিআইয়ের কি নেই? এটাও তো বড় প্রশ্ন। মানে এই কোথাও গিয়ে গোটা ব্যাপারটার মধ্যে আপনারা বুঝতে পারছেন, কারোর ওপর কারোর কোনো ভরসা নেই, কেউ কাউকে ভরসা করতে পারছে না। মানে যদি ভরসাই থাকতো তাহলে এত বেশি লাইভ স্ট্রিমিংয়ের দাবিটা থাকতো না। এবার এই ভরসা যে নেই, এই যে একটা বিশ্বাসহীনতা, এটাকে খুব অমূলক, অযৌক্তিক। চারপাশে তাকিয়ে দেখলে তো সেটাই মনে হবে। আপনি কাকে বিশ্বাস করবেন? ধরুন আজকে এই স্বাস্থ্যে দুর্নীতির খবরগুলো আমরা পাচ্ছি, এই দুর্নীতির তদন্ত করছে সিবিআই ইতিমধ্যে তারা নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে সন্দীপ ঘোষকে। সবাই ভাবছেন যে এর সঙ্গে ওই তিলোত্তমার খুন, ধর্ষণ, এই বিষয়গুলোর যোগাযোগ রয়েছে, সেটারও তদন্ত করছে সিবিআই। ইডি আবার এই দুর্নীতি মামলার মধ্যে ঢুকে পড়েছে। এবার এইটা দেখে কেউ কেউ যদি ভাবেন যে এদের ওপর ভরসা করছি, বাকি দোষটা তাহলে হয়তো রাজ্য সরকারের, তারা কেন উদ্যোগী হচ্ছে না বাকি জিনিসগুলোর জন্য, তারা কেন এতদিন উদ্যোগী হয়নি, বা তারা যদি একটু চোখ কান খোলা রাখতো তাহলে হয়তো স্বাস্থ্যে এই অবস্থাটা হতো না। সেইখান থেকেই তো প্রশ্নটা, সিবিআই কি করছে? যে মামলাগুলো আমরা দেখছি পরপর, এটা তো এই দুর্নীতি সিরিজের নবতম সংযোজন এই স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায়, যেখানে দেখেছি আমরা ইচ্ছে মতো নম্বর বদলে দেওয়া হয়েছে, ভর্তি হয়েছে, কেউ ফেল করেও পাশ করে গেছে, কেউ পাশ করেও ফেল করেছে। এসবগুলো তো হয়েছে, আমরা শুনছি, জানছি, দেখছি। বিভিন্ন জায়গায় সবাই মুখ খুলছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে ছাত্রছাত্রীরা সবাই। এবার কি হবে, এটা তো আমরা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিশ্বাস তৈরি করব, তাই না? এর আগের যে দুর্নীতিগুলো হয়েছিল তার কি হলো? অনুব্রত মণ্ডল আর তার মেয়ে দুজনে দীর্ঘদিন গ্রেফতার হয়ে বসে রয়েছেন। গরু পাচার মামলা টামলা বিভিন্ন বিষয়ে তাদের ধরা হয়েছিল। অনুব্রত মণ্ডলের মেয়ে জামিন পেয়েছে। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন, দীর্ঘদিন ধরে তিনি বিধায়কও, তিনি দীর্ঘদিন ধরে সেখানে রয়েছেন, জেলে ছিলেন। আগেই তার ছেলে এবং স্ত্রী জামিন পেয়ে গেছিলেন, এবার মানিক ভট্টাচার্যও জামিন পেয়ে গেলেন। এর আগে আমরা দেখেছি যে যখন রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান আরও 3 জন তারা জামিন পেয়ে গেছেন। কি কেসি নাগের সেই অঙ্কের বই নাকি, সেই দুটো নলওলা চৌবাচ্চা নাকি? এপাশ দিয়ে জল ঢুকছে আর এপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। একের পর এক নতুন নতুন লোকজনকে সিবিআই গ্রেফতার করছে, আর পুরনো লোকজন দিব্যি একের পর এক জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। সিবিআইয়ের কি ওই যেখানে যেখানে রাখছেন জেলেগুলোয় জায়গা কম পড়িয়েছে? সবাইকে একসঙ্গে রাখলে জায়গায় কুলোবে না বলে কিছু জায়গা ফাঁকা করছে নতুন লোককে ঢোকাবে বলে। মানে কালের নিয়মে একদিন তারাও বেরিয়ে যাবে। মাঝখান থেকে অপরাধগুলোর কী হবে? এই প্রশ্নটা যদি মানুষের মনে আসে, এই প্রশ্নটা যদি কোথাও গিয়ে এই জুনিয়র ডাক্তারদের মধ্যেও তৈরি হয়, তাহলে তো কোথাও গিয়ে তিলোত্তমার খুন আর ধর্ষণ মামলা, তার ভবিষ্যৎ নিয়েও তো একটা অবিশ্বাস তৈরি হবে। মাঝখান থেকে একটা জিনিস কিন্তু মনে হচ্ছে, জানেন তো, এই যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে একটা প্রতিবাদে নেমেছে না, এই যে কিছু হবে না, এতদিন হতাশায় ভেঙে পড়তো, কিন্তু কিছু না হতে পারে, এবারও হবে না, এই বিষয়টা বোধহয় কোথাও গিয়ে মানুষের মনে একটা
তাগিদ তৈরি করছে, একটা মরিয়া ভাব তৈরি করছে। সেটা আলটিমেটলি কোন দিকে কি রূপ নেবে, বাদৌ নেবে কি না, সেটা বুঝতে গেলে তো আরও কথা কিছু বলতেই হবে। যে কথাগুলো আজ এই জামিন পাওয়ার দিনে, এই নাটকীয় বৈঠকের দিনে, ভেস্তে যাওয়ার দিনে না বললেই নয়। আচ্ছা দেখুন, যদি আপনারা আমাকে এক কথায় জিজ্ঞেস করেন যে এই লড়াইটা আসল কিসের, এই যে বললাম তাগিদ, লড়াই, প্রতিবাদ, হ্যাঁ আসলে কিসের? তিলোত্তমার বিচারের নাকি স্বাস্থ্য ব্যবস্থার রোগ নিরাময়ের? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জানেন তো। দেখুন, 34 দিন পার হয়ে গেছে, তিলোত্তমার খুন আর ধর্ষণ কাণ্ডের একদম গোড়ার যে প্রশ্ন, তার তো উত্তর এখনো মেলেনি। একা নাকি অনেকে? সঞ্জয় রায় সে একাই যাবতীয় কাণ্ড কারখানা ঘটিয়েছে নাকি আরও অনেকে ছিল? এই খুন ধর্ষণটা কি আচমকা একটা প্রবৃত্তির বশবর্তী হয়ে ঘটিয়ে দেওয়া একটা কুকর্ম, নাকি একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় করা ক্রাইম? না, বিশ্বাস করুন, এর কোনো সঠিক উত্তর আমার কাছে এখনো নেই। এই উত্তরগুলো দেওয়ার মতো মিনিমাম কোনো তথ্য সিবিআই এখন পর্যন্ত দেয়নি। মুখ্যমন্ত্রী তো বলেছেন এই সাব জুডিস ব্যাপার এখন না সাবধানে চলছি, বলছি না। এতদিন পর্যন্ত যা যা এসছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। মনের মধ্যে অসংখ্য প্রশ্ন উঠেছে, কোনো প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের উত্তর যোগাযোগ রয়েছে, এটা বুঝতে পারছি। কিন্তু যেহেতু কোনোটারই উত্তর পরিষ্কার করে কেউ দিতে পারছেন না, ফলে কতটা যোগাযোগ রয়েছে, কোনটার থেকে কতটা যাওয়া যাবে, সেটা তো নির্দিষ্ট করে কিছুতেই বুঝতে পারছি না। এগুলো বোঝানোর দায়িত্ব আলটিমেটলি এবং প্রমাণ করার দায়িত্ব সিবিআই এর এখন ওই আদালতে গিয়ে। কিন্তু এইটুকুনি তো বলতেই পারি, তিলোত্তমার নির্মম পরিণতি গোটা স্বাস্থ্য ব্যবস্থার খোলসটাকে একদম সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এই খোলসের আড়ালে, এই খোলসটা আছে বলেই তার আড়ালে কী কী জিনিস এতদিন চাপা পড়েছিল সেটা আমরা জানতেই পারতাম না। স্বার্থপরের মতো শোনাবে, জানেন তো। তিলোত্তমা যদি নিজের জীবন দিয়ে, ওই দধিচি যেরকম নিজের অস্থি দিয়ে অস্ত্র তৈরি করে দিয়েছিলেন অসুর বিনাশের জন্য, দেবতাদের জন্য, তিলোত্তমাও নিজের জীবন দিয়ে আমাদের সামনে থেকে ওই খোলসটাকে এক টান দিয়ে সরিয়ে দিয়েছেন। তাই জন্য আজকে জানতে পারছি যে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে বিভিন্ন ঘুণ পোকা ঝাঁঝরা করে দিয়ে বসে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই বাকি যে সিস্টেমগুলো ঝাঁঝরা হয়ে রয়েছে, যেগুলো কথা ইতিমধ্যেই আমরা জেনে গেছিলাম, যেমন ওই শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা, সেখানকার ঘুণ পোকারা তারা যে আবার বেরিয়ে আসছে, এটাও তো আমরা দেখতে পাচ্ছি। হয়তো জামিন পাওয়া মানেই পুরো মামলা শেষ হয়ে যাওয়া নয়, ভবিষ্যৎ সম্ভাবনা শেষ হয়ে যাওয়া না, কিন্তু একটা ধাক্কা তো বটেই। দেখুন, এর থেকেই সবার মনে প্রশ্ন আসছে যে 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 জিনিসগুলো শোনা যাচ্ছে সেগুলোকে ঠিকভাবে খুঁজে দেখা হচ্ছে তো। সিবিআই তারা সুপ্রিম কোর্টের সামনে, যদি নয় ফিরোজ এডুলজি, তিনি ওই চালানের প্রসঙ্গটা তুলতেন, ময়নাতদন্তের সময় চালান দেওয়া হয়েছিল কি, যেটা নিয়ম। যদি চালান দেওয়া না হয়ে থাকে তাহলে এই ময়নাতদন্তের বিষয়টাই তো গোলমেলে, এটা নিয়েই প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটা তো বিচারপতি পার্দ্রিওয়ালা বলেছিলেন। মানে একদম গোড়ার থেকে এই জিনিসগুলো, এটা যে সিবিআই জানতো না বা ভাবেনি, এটা তো পরিষ্কার হয়ে গেছিল আদালতে। সেখান থেকে আমাদের মনেও প্রশ্ন আসছে, এই যে এই ভাবনার ক্ষেত্রে বহু জায়গায় ফাঁক থেকে যায়, সেজন্যই কি এই ঘুণ পোকারা বেরিয়ে আসতে পারে? কি কি অভিযোগ সামনে এসছে বলুন তো। এক, ডাক্তারি পরীক্ষায় কারচুপি, এটা সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। ফেল করে বা ফাঁকি দিয়ে ডাক্তার হওয়া কুশীলবরা রোগীকে বাঁচাবেন না মারবেন, এটা তো বিরাট বড় চিন্তার বিষয়, আপনার আমার দুশ্চিন্তার বিষয়। আপনি তো এই সিদ্ধান্তই নিতে পারবেন না যে কার কাছে চিকিৎসা করাবেন, কার কাছে পারবেন না। এবার ধাপে ধাপে আসুন। প্রফেসর থেকে জুনিয়র ডাক্তারদের থ্রেট করা, হুমকি দেওয়া, চিকিৎসা জগতে বেলাগাম রাজনীতিকরণ ঘটানো,
যার মধ্যে ওই হাসপাতালের সুপার বা প্রিন্সিপাল নিয়োগের মতো বিষয়গুলো জড়িত, এবং তার থেকে পরপর গণ্ডগোলগুলো হয়ে যাওয়া একের পর এক যা যা দুর্নীতির অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে সেগুলোই তো প্রমাণ করে স্বাস্থ্য ব্যবস্থায় কি কি কাণ্ড ঘটে যাচ্ছে। কার ওপর ভরসা করবেন আপনি? দেখুন, মৃতদেহ বা পোস্টমর্টেমেও যে গণ্ডগোল আছে, ঠিক একইভাবে সেই প্রশ্নগুলো ওঠার পাশাপাশি তো আমরা দেখছি যেগুলো ওঠেনি প্রশ্ন, মানে এই মুহূর্তে এখনও আদালতে যায়নি হয়তো ওই দুর্নীতির অভিযোগের বিষয়গুলো, কিন্তু সেগুলোতেও তো আমরা গোলমাল দেখেছি। চিকিৎসা সংক্রান্ত টেন্ডারে আর্থিক দুর্নীতি, মানে একটা অদ্ভুত পরিস্থিতি। শিক্ষার জায়গাটায় গণ্ডগোল, চিকিৎসার জায়গাটায় গণ্ডগোল। এবার এগুলো বলার মানে হচ্ছে আপনি আবার বঙ্গবিরোধী হয়ে যাবে। অথচ উল্টো দিকে দেখুন, যে যা খুশি বলুন, এটাকেও তো অস্বীকার করতে পারবো না যে স্বাস্থ্যসাথীর মতো একটা জনমুখী প্রকল্প বা ঝাঁ চকচকে পরিকাঠামো তৈরির একটা বড় ব্যবস্থা রয়েছে, এটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন? কিন্তু তৎসত্ত্বেও আপনি কি দেখছেন, বিভিন্ন জায়গা থেকে এখনও রোগীদের রেফার করা হচ্ছে। হয়তো সরকারি হাসপাতালে এসে একজন দুর্ঘটনাগ্রস্ত মারা যাচ্ছেন, কিন্তু তাকে কেন ওই সকালবেলা আহত হওয়ার পর 5 ঘন্টা পর হাসপাতালে পৌঁছতে হচ্ছে? কেন নিকটবর্তী কোনো হাসপাতালে তার চিকিৎসা হওয়ার পরিকাঠামো নেই? এই প্রশ্নটা উড়িয়ে দিতে পারবেন? কয়েনের দুটো পিঠই রয়েছে, কিন্তু মাঝখানে আপনারা আমার অবস্থা। শোলে সিনেমাটা মনে আছে, সেই টস করতেন অমিতাভ বচ্চন, লাস্ট বার ওই সোজা হয়ে পড়েছিল, সেরকম। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, জানেন তো। এবং সব থেকে বেশি যেটা এখানে ভোগায় সেটা বোধহয় রাজনীতিকরণ। আরজি করে রোগী কল্যাণ সমিতির সভাপতি, তৃণমূলের বিধায়ক, সেদিনের ঘটনার পর থেকে আড়ালে ছিলেন বলে অভিযোগ উঠেছিল। সুদীপ্ত রায়, ডক্টর সুদীপ্ত রায়, আজ তার নার্সিংহোমে সিবিআই গেছিল। তিনি আজ সাংবাদিক সম্মেলন করলেন তারপর, আর সেটা করতে গিয়েই বলে বসলেন সেদিন আরজি করে রাজনীতির কারবারির থেকে বহিরাগত ডাক্তার সবাই গেছিলেন। রাজনীতিবিদ হিসেবে নাকি ডাক্তারবাবু হিসেবে তিনি কথাগুলো বলছিলেন সেটা বোঝার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, ডাক্তারবাবুর এই কথায় কনফিউজড হয়ে যাওয়ার প্রচুর রসদ রয়েছে, যে কে গেছিলেন, কেন গেছিলেন। কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে অসংখ্য লোক বাইরের থেকে গেছিলেন, এবং যাদের ওখানে হয়তো ডাইরেক্টলি কোনো রাজনীতির যোগ ছাড়া বা কোনো সুনির্দিষ্ট একটা অন্য কোনো উদ্দেশ্য ছাড়া নর্মালি থাকার কথা ছিল না। কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। তবে এটুকুনি বলতে পারি যে যারা ওখানে গেছে, শুধু এরা নয়, বিরুপক্ষ নয়, আরও অনেক প্রায় 200 জন, যে বিভিন্ন ডাক্তারবাবু এবং অন্যান্য অনেকে যারা গেছিলো, রাজনীতির নেতারা গেছিলো, এবং হয়তো বিরুপক্ষ আমি জানি না যারা স্পটে গেছিলো, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি। আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিন্তু দাঁড়িয়েছিল। পিছনে দাঁড়াতে পারে, কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। এই দুর্নীতি কতদূর বিস্তৃত, যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। দেখুন, পেঁয়াজের খোসা ছাড়াতে চাইছেন সিনিয়র ডাক্তারবাবুরা, তারা অনেকের থেকে অনেক বেশি জানেন, অভিজ্ঞতার দাম তো দিতেই হয়, তাই না? একের পর এক প্রফেসর, প্রিন্সিপাল, বিশেষজ্ঞ, এরা সব বলছেন যে এই গেট থেকে মাথা সবেতেই দুর্নীতি। আর সেই দুর্নীতির কাউন্টার করতে গিয়ে সুদীপ্ত রায়ের মতো সিনিয়র ডাক্তারবাবুদের কীরকম অস্বস্তিতে পড়তে হচ্ছে বুঝতে পারছেন। দেখুন, আরজি করের ঘটনার দিন রাজনীতিবিদরা গেছিলেন, এটা কি তিনি বলে ফেললেন নাকি তাকে দিয়ে বলানো হলো? রাজনীতির কারবারিরা সবসময় চেনা প্রতিপক্ষের সঙ্গে খেলতে চাইবেন, সেক্ষেত্রে রাজনীতির বিপক্ষে রাজনীতি হলেই খেলাটা অনেক বেশি সহজ তাদের জন্য, এটা তো আমরা বুঝতে পারি। এবার রোগী কল্যাণ সমিতিতে এবার থেকে প্রিন্সিপালরাই থাকবেন, এটা তো বিতর্কের মুখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সুদীপ্ত রায় আরজি করে দায়িত্বে আর নেই,
কিন্তু ঘটনার সময় তো দায়িত্বে ছিলেন। আচ্ছা, শুধু কি এই কারণেই আজ সিবিআই তার সিঁথির বাড়ি আর ব্যক্তিগত নার্সিংহোমে হানা দিল? সুদীপ্ত রায়ের আরও কিন্তু কয়েকটা পরিচয় রয়েছে। সুদীপ্ত রায় শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি তিনি আবার রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য। কে প্রিন্সিপাল, কে সুপার, এসব নাকি ঠিক করতেন বিরূপাক্ষ বিশ্বাসরা, এটা আমরা শুনেছি। এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যের বক্তব্যের এক্ষেত্রে তো গুরুত্ব থাকবেই। তিনি আবার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রাক্তন সভাপতিও ছিলেন। তাই গত 1 দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্যের অসুখ নিয়ে যে অভিযোগ উঠছে, যে মামলা শুরু হয়েছে আর যে তদন্ত চলছে, সেখানে সুদীপ্ত রায়ের এক্সপিরিয়েন্স নিশ্চিতভাবেই তদন্তকারীদের কাজে আসতে পারে। তবে সিবিআইকে সাহায্য করতে এগিয়ে এসছেন বিধায়কের কন্যাও। তার কি পরিচয়? সাংবাদিকদের জানিয়েছেন তিনি ফরেনসিকের মেডেলিস্ট, সঙ্গে আবার গায়নোকোলজিস্ট। এই সুবাদে ঘটনার দিন কি হতে পারে, প্রমাণ টমান আদৌ লোপাট হয়েছে কিনা, তার একটা সম্যক ধারণা দিয়েছেন তিনি। এই ধারণাগুলোই তো আমাদের সমৃদ্ধ করে, আর এই জন্যই বোধহয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এত সুখ্যাতি চলছে চারিদিকে। আমি এখন গাইনোকোলজিস্ট, কিন্তু আমি ফরেনসিকের মেডেলিস্ট। অ্যাজ ফার অ্যাজ আই নো, যে মার্ডারটা হয়েছে মানে একটা, ভাবুন একটা রাস্তায় মার্ডার হলো, বা একটা প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে স্টেশনে মার্ডার হলো, এখানে কিন্তু প্রমাণ লোপাট করাও খুব ডিফিকাল্ট। স্টাফ থাকে, সে ডাক্তাররা থাকে, নার্সরা থাকে, কত লোকজন থাকে, সেখানে প্রমাণ লোপাট করা আমার মনে হয় না। প্রমাণ লোপাট যদি বাড়িতে একটা মার্ডার হয়, প্রমাণ লোপাট করা খুব ইজি ব্যাপার। একেই বলে মেড ইজি। সুদীপ্ত রায়ের হয়ে ব্যাট ধরেছেন তার কন্যা, বললেন ভিড় থাকলে প্রমাণ লোপাট হয় না। সিবিআই তদন্ত কিভাবে হচ্ছে সেটাও জানিয়েছেন তিনি। ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না। আর লোকে কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে, বিকজ এখানে এটা ব্যাপার আছে, সিবিআই নিজেও বলেছে এটা হেল্পলাইন আছে। আজকে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। আরজি করে দুর্নীতি হয়েছে, অভিযোগটা তুলেছেন ডাক্তার থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। এর মধ্যে রয়েছে সরকারি হাসপাতালের যন্ত্র ব্যক্তিগত নার্সিংহোমে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও। সেই কারণেই কি এদিন সিবিআই তৃণমূল বিধায়কের ব্যক্তিগত মালিকানাধীন নার্সিংহোমে গিয়েছিল? উনি তো সব জানতেন এবং ইনি করাপশানের সঙ্গে যুক্ত। ওনার স্মৃতির মোড়ে একটা নার্সিংহোম আছে, সেখানে আরজি করের অনেক ভালো মেশিনপত্র উনি নিয়ে গেছেন। সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ, ডাক্তার সুশান্ত রায়, এই র্যাকেট, সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। সুদীপ্ত রায়ের শুধু রেড করা নয়, সুদীপ্ত রায়কে কাস্টডিতে নেওয়া উচিত। কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরোনো মেশিনগুলো আরজি করে নেবে কেন? আর আরজি করার মেশিন নিয়ে আসবো কেন? ওখানে ব্যাচ নম্বর থাকে। যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি, কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল করে তৈরি করেছি। তিল করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিলোত্তমাও। তিলোত্তমার পরিণতিটা গোটা সিস্টেমকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। উত্তর দেওয়ার দায় তো কাউকে না কাউকে নিতেই হবে, তাই না? দেখুন, আপনার আমার ভয়ের জায়গা তো অন্য। সরকার ভীষণ সচেষ্ট যাতে আপনি চিকিৎসা পাই, কিন্তু সেটা তো বোঝার পরেও এই প্রশ্নটা কিছুতেই এড়াতে পারছি না। চিকিৎসা কাদের কাছ থেকে পাবো? এইসব ডাক্তারদের কাছ থেকে? এই যাদের কথা শুনেছি আমরা, যারা গান পয়েন্টে রেখে পরীক্ষকদের নিজেদের নম্বর বাড়িয়েছেন, পরীক্ষায় পাশ করেছেন, তাদের কাছ থেকে? চিকিৎসা তো দরকার প্রাণে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। হবে তো? এই পরিস্থিতিতে আমাদের যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এটাকে বোধহয় একটা বিচ্ছিন্ন ঘটনা বলে দেখা সম্ভব হবে না। ইনফ্যাক্ট এটার পেছনে প্রশাসনের কোথাও গিয়ে যে দায়িত্ব থেকে যায়, সেটাও বোধহয় এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। হয়তো সেই জন্যেই কোথাও গিয়ে যাদের আমরা প্রশাসনিক অভিভাবক বলে মনে করি, তারাও আবার নিজেদের মধ্যে বিচ্ছিন্ন করার খেলা খেলছেন। আজকেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক করেছেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে তিনি বয়কট করবেন। মানে কি অদ্ভুত ইতিহাসের একটা স্পাইরাল গতি আছে না, একটু এগিয়ে থাকে কিন্তু ঘুরে আসে আর কি। এর আগে মুখ্যমন্ত্রী একসময়
পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকর, এখন উপরাষ্ট্রপতি, তাকে সামাজিক মাধ্যমে বয়কট করেছিলেন। আজকের দিনে সিভি আনন্দ বোস বয়কট করলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে এবং একই সঙ্গে ঠিক করলেন ওনার মানে সরকারের কেউ আছে এরকম কোনো জায়গায় তিনি যাবেন না। Silence is violence. People are asking, who is here to guard the guardians and custode the custodians? The buck should end somewhere. I, as governor, cannot wait. Therefore, in solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the Chief Minister. I will socially boycott the Chief Minister. Socially boycott means I will not be sharing any public platform with the Chief Minister, nor will I participate in any public program which involves the Chief Minister. দেখুন, প্রশাসনিক স্তরে এই বিষয়গুলো বড় বড় মানুষের ব্যাপার, তো এগুলো নিয়ে আপনার আমার মাথা না গন্ধ। এগুলোর মাঝখানে যখন ওই বৈঠকগুলো চলে আসে তখনই তো বিভিন্ন শর্তের কথা উঠে আসে। শর্ত যুদ্ধে বৈঠক ভেস্তে যায়, আবার শর্ত যুদ্ধ সেটা কিন্তু বৈঠক করাতেও অনেক সময় সাহায্য করে। ওই নন্দীগ্রামের আমলে আমরা কিন্তু দেখেছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও খোলা মনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে বসার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু অসংখ্য শর্ত ছিল। শর্তহীনভাবে সেই সময় কিন্তু তৎকালীন বিরোধী নেত্রী আসেননি বৈঠকে বসতে। আলটিমেটলি তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর মধ্যস্থতায় যে বৈঠকটা হয়েছিল কিন্তু সেটা কি একদম শর্তহীন বলা যায়? এবার আমাদের মুশকিল দেখুন, এখন শর্ত যুদ্ধেই বৈঠক ভেস্তে যাচ্ছে। এবার যে রাজ্যপাল এসে গোটা ব্যাপারটা অন্তত মিডিয়েট করবেন গোপালকৃষ্ণ গান্ধীর মতো, সেই সম্ভাবনাও তো রইল না, কারণ তিনিই তো আবার প্রশাসনকে বয়কট করে বসে রইলেন। ফলে আপনার আমার হাতে কি রইল? কেন আপনারা জানেন, যেটা চিরকাল থাকে, পেন্সিল। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।